নমস্কার বন্ধুরা, রিডার্স অ্যান্ড রাইটার্স গ্রুপের নিবেদনে আপনারা শুনছেন মনোরঞ্জন ব্যাপারী রচিত উপন্যাস বাতাসে বারুদের গন্ধ। আজ চতুর্থ পর্ব পাঠ করছেন রিডার্স অ্যান্ড রাইটার্স গ্রুপের সদস্য সাত্তকী চট্টোপাধ্যায়। গতদিনের পর্বে আমরা দেখেছি ভগাই ওরফে ভগবান সর্দার ডেপুটি জেলারকে আভূমি প্রণাম করে। পেশায় সে ছিঁচকে চোর, আসে মাঝে মধ্যেই জেলের নিশ্চিন্ত গরম ভাত খেতে। এই ভগবানকে নকশালবন্দিদের ঘরে শীত কাটার কাজে লাগাবার ছক কষেন ডেপুটি জেলার সাহেব। তিনি ভগাইকে ভালো করে বুঝিয়ে দেন নকশাল মানেই খুব খারাপ লোক, সুযোগ পেলেই এরা জেল ভেঙে পালায়। একদিকে চলছে জেলের অন্দরে ফাঁদ পাতার আয়োজন, অন্যদিকে জীবননাট্যের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে 5টা সেল থেকে 5জন তরুণ অনশনবন্দি কমিউনিস্ট নির্ভয়ে গেয়ে চলেছে তাদের আশা ভরসা ভালোবাসা আর বিশ্বমুক্তির গান। শির দ্বারা সোজা করা টানটান উত্তেজনায় ভরপুর মুহূর্ত এগিয়ে চলে 7 নম্বর সেলের রাজনৈতিক বন্দীদের নিয়ে। বয়সে যুবা এই বন্দীরা কেউ ছাত্র, আবার কেউ শিক্ষিত বেকার। একে একে আসে ভগবান, পরিমল, গৌতম, ভজন, 7 নম্বর সেলের সাথী বন্ধু কমরেডরা। জেলের ভেতর থেকে বাইরে চলে চিঠি চালাচালি। বাইরের বন্ধুরা তাদের কমরেড সাথীদের জেলখানার লৌহ কপাট ভেঙে মুক্ত করবেই। চিঠিতেও সেই একই প্রতিজ্ঞা। ওরাই তো বলতে পারে, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত। এরপর এখন সকাল। লকআপ খুলবার পরে বন্দিরা ওয়ার্ডের সামনে ঘুরে বেড়াচ্ছে। 1 থেকে 14 এই সবকটা নম্বরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য 10। এতে জনা 15 রাজনৈতিক বন্দী থাকে, যারা সবাই উচ্চশিক্ষিত। এর বাইরে কেউ শিক্ষক, কেউ সাংবাদিক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এদের ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহের অপরাধে নানা অঞ্চল থেকে। কর্তৃপক্ষ এদের সমীহ করে চলে, কখনোই সেই ব্যবহার করার সাহস করে না যা সাধারণ বন্দীদের সঙ্গে করে থাকে। এই বিল্ডিংয়ের 7 নম্বরেও রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা বন্দীদের রাখা হয়েছে। এদের সঙ্গে অন্য কোনো বন্দীর কথা বলা বারণ। কর্তৃপক্ষের আশঙ্কা লোহা চুম্বকের সঙ্গে সেঁটে থাকলে সেও চুম্বক হয়ে যায়। ভয়টা একেবারে অমূলক তো নয়। যতগুলো ঘটনা বিভিন্ন জেলে ওরা ঘটিয়েছে, তদন্ত করে দেখা গেছে 1 শ্রেণীর সাধারণ কয়েদি এমনকি কারাকর্মীদের একাংশ সহযোগিতা দিয়েছে। তাই সতর্কতা। 7 নম্বরে সবাই প্রায় যুবক। এরা কেউ ছাত্র ছিল, কেউ শিক্ষিত বেকার, আর কেউ বুর্জোয়া সমাজ ব্যবস্থায় যে যত পড়ে সে তত মূর্খ হয় বলে মাঝপথে পড়াশোনা বন্ধ করে ঝাঁপিয়ে পড়েছিল গ্রাম দিয়ে শহর ঘিরে। পরিশেষে রাষ্ট্র ক্ষমতা দখলে সক্রিয় কর্মী। কেউ কেউ আছে কোনো ছোট কারখানার শ্রমিক, আর কেউ কেউ কোনো গ্রাম্য চাষির অসন্তুষ্ট সন্তান। এইসব বন্দীদের জন্য কর্তৃপক্ষের দুর্ভাবনার অন্ত নেই। এরা অবাধ্য, অকুতোভয়, অবিনয়ী এবং দুঃসাহসী। যা ইচ্ছে তা করতে পারে। মারা এবং মরাটা যেন ছেলে খেলা। এদের জন্য কর্তৃপক্ষ সর্বদা সতর্কিত। প্রতি মুহূর্তে এদের কার্যকলাপ, আচার ব্যবহারকে চোখে চোখে রাখা হয়। এর জন্য যেমন বেতনপ্রাপ্ত গোয়েন্দা আছে, আছে কিছু অবৈতনিক যার একজন হচ্ছে গুদাম ইনচার্জ বাসু। বাসুদেবের এই ভূমিকার কথা সবার জানার কথা নয়। তা জানেন জেলার আর ডেপুটি জেলার। তার প্রতি নির্দেশ আছে, একেবারে দুধের মধ্যে জলের মতো মিশ খেয়ে যা। ওরা হ্যাঁ বললে তুইও হ্যাঁ বলবি, না বললে না। তোকে একেবারে নিজের লোক ভাবুক, এরপরই পেয়ে যাবি মোক্ষম সব খবরগুলো। তাই করে চলেছে বাসু, মিশে গেছে। ভগবান বাসুর ব্যাপারে কিছু জানে না। তাই সে যখন ডেপুটি জেলারকে একখানা খবরের মতো খবর দিচ্ছি ভেবে বলে, বাবু আমার কিন্তু গতিক বিশেষ সুবিধে মনে হচ্ছে না, মনে হচ্ছে বাসু আর চোর ছ্যাঁচোর নাই, খাঁটি নস্কাল হয়ে গিয়েছে। তখন সে কথা আমল না দিয়ে বলেন তিনি, ঠিক আছে ঠিক আছে, ওর ব্যাপারটা পরে দেখব, তুই অন্য খবর বল। 1 মাস ভগবান জেলে এসেছে। এর মধ্যে 4 বার লালবাজার থেকে অফিসার এসে ভগবানকে জিজ্ঞাসাবাদ করে গেছে। ও একটা কেসে রাজসাক্ষী যে। প্রতিবারই জেরার শেষে ভগবান জেলে ফিরে গেছে 1 গাদা বিড়ি, সিগারেট, সাবান, গায়ে মাখার তেল এইসব নিয়ে। আজ আবার সেই রকম একদিন।
বলেন ডেপুটি বাবু, কি করছিস তুই বলতো? এতদিনও একটা ভালো খবর দিতে পারলি না? বল কিছু। কি বলবো বলেন, দুঃখী গলায় বলে ভগবান। ওরা খুব চালাক, আমার সামনে কিচ্ছু বলেনি। যদি কাউরি কেউ কোনো গোপন কথা বলতে চায়, টুক করে একটা কাগজে লিখে একজন আর একজনের হাতে ধইরে দেয়, সে পড়ে নেয়। আমি তো পড়তে লিখতে পারি নে, কি করে বুঝবো কি নেকে? লিখে লিখে কথা চালায়, নিখে নিখে। আবার অনেক সময় ইঞ্জিরিতেও বলে। এসব কায়দার সাথে আমি কেরাম করে পারি বলে দেন। নাকে এক টিপ নস্যি নেন ডেপুটি বাবু। জটিল বিষয় নিয়ে ভাবতে হলে নাকে নস্যি টানা অতি জরুরি। নস্যি মাথা সাফ রাখে। বলেন তিনি, আচ্ছা, কথা না বুঝিস, লেখা না পড়তে পারিস, কিন্তু কি করে না করে সেটা তো নজরে পড়ে। কখনো তোর এমন কিছু চোখে পড়ে না যাতে বোঝা যায় ওরা কোনো ষড়যন্ত্র করছে? পরে অক্লেশে বলে ভগবান, আমার তো ওগার প্রত্যেকটা কাজে মনে হয় ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা, ওরা কি অন্য কোনো আসামির সঙ্গে কথাবার্তা চালে? সেলের সামনে রাস্তা ধরেই তো সব আসামি পায়খানা পেচ্ছাপ জাতি হয়। দেখুন এক দুজনা, সবচেয়ে বেশি বাসুও কথা বলে, দাঁত কেলায়। নস্কালদের সাথে তোরা তো পিরিতি কি দরকার রে? আর সেপাই, কোনো সেপাই গল্প সল্প করে না? সে তো বেশি কেউ করে না। ওগার ভয় পায় যে, ওই যে কি নাম ওর, পরিমল, ও নাকি কোন পুলুসুরে এক কোপ দিয়ে তার বন্দুক নিয়ে গেছিল। যদি আবার সেরম কিছু করে, সেই কারণে পুলিশ সেপাইরা ওগার ভয় করে। তবে এক দুজনা, যেরাম ভজন সেপাই, ওই যা একটু বেশি গল্প কাছা করে, ভয় খায় না। কোনো চিঠিপত্র দেওয়া নেওয়া করে? তা তো দেখি নে। ঠিক আছে, আরও ভালো করে লক্ষ্য রাখ কেমন? সেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এক সেপাই হাতে সমর্পণ করার আগে ভগবানকে আবার বলেন ডেপুটি জেলার, কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিকমতো মেডিকেল ডায়েট ফায়েট পাচ্ছিস তো? পাচ্ছি, মাথা নেড়ে ভাবলে ভগবান, সব পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। খালি একটা অসুবিধা, একলা করে থাকতেই পেরানটা হাঁপ ধরে। ওরা কি করে বছর বছর আছে তাই ভাবি। আর মাসখানেক থাক, দেখ যদি কোনো গোপন খবর পাস, তারপর তোকে নম্বরে দিয়ে দেব। কথা শেষ করে জেলে ফিরবার পথেই দেখা হয়ে যায় বাসুর সঙ্গে। গতকাল যখন ভগবান জেলে ছিল, বাসু তখনই নতুন আসে। 3 RPF কেস, অর্থাৎ কোনো রেলের মাল চুরি করেছিল। বাসুকে দেখলে মনে হয় রেকের পাখা খোলা, তার কাটা কি অ্যালুমিনিয়াম তোলা ওর কম মনে হয়। বাসু বাইরে কাগজ কুড়ায়। কেউ কেউ বলে বস্তা নিয়ে কাগজ, প্লাস্টিক, ছেঁড়া চপ্পল কুড়িয়ে বেরোবার সময় কোনো এক ঝোপের মধ্যে নাকি মালগাড়ির বেয়ারিং কুড়িয়ে পায়, যা কোনো চোর লুকিয়ে রেখেছিল। সেটাই বেচতে গিয়ে ধরা পড়ে যায়। যে কোনো বিচারাধীন বন্দি জেল হাজতে এলে প্রথম দিন তাকে তদ্দম হরদম খাটিয়ে নেওয়া হয়। নম্বরে নম্বরে পানীয় জল ভরা, ঝাঁট পোঁছ, সাফ সাফাই, এইসব। নতুন আসা বাসুকে খুব খাটিয়েছিল ভগবান। আমদানি সব নোংরা ওকে দিয়ে সাফ করিয়েছিল। এটা অনেকটা সেই কলেজে র্যাগিংয়ের সমতুল্য। তারপর বাসু চলে যায় 3-4 নম্বরে। ওই নম্বরে মিত্তুন বলে ওর এক বাইরে চেনা বন্ধু ছিল, যে গুদামে কাজ করত। মিত্তুন বাসুকে গুদামে কাজে লাগায়। 3 মাসের সাজা নিয়ে মিত্তুন অন্য জেলে চলে যাবার পর বাসুই হয়ে ওঠে গুদামে হর্তাকর্তা। গুদাম কেরানি সূর্যবাবু ওকে খুব বিশ্বাস করে বলে, বাসু বাইরে চোর, জেলে যুধিষ্ঠির। সকালবেলা সে চলে যায় জেল গেটে, অপেক্ষা করে সূর্যবাবু এলে চাবি নিয়ে এসে গুদাম খোলে। চৌকার মালপত্র মেপে নিয়ে ফের মেইন গেটে যায়। সাপ্লায়াররা যেসব মালপত্র আনে মেপে বুঝে নেয়। 11টা অবধি এইসব করে ফিরে আসে নম্বরে। চান খাওয়া করে দেয় ঘুম। বিকেলে ফের গুদাম খোলে। চৌকায় সকালে টিফিনের মাল বের করে দেয়। তারপর ফের জেল গেটে গিয়ে রাত 8টা পর্যন্ত আড্ডা, চা বানানো, খাওয়ানো আর খাওয়া। অবশ্য সপ্তাহে একদিন, শুক্রবার, যেদিন সেপাইরা রেশন তোলে, রাত পর্যন্ত ওকে খাটতে হয়। সেপাইরা জেল গেট থেকেই রেশন পায়, চাল, গম, চিনি। বাসু কজন আসামি নিয়ে গুদাম থেকে চাল গমের বস্তা বয়ে গেটে এনে রাখে, সেখান থেকে মেপে মেপে দেয়। গুদামি সূর্যবাবু না জানতে পারেন, কিন্তু ভগবান জানে বাসুর প্রত্যেকটা কাজের পেছনেই কিছু না কিছু কামাই অবশ্যই আছে।
যখন সে চৌকার মাল মেপে দেয় 8 কিলো তেলের জায়গায় 10 কিলো দিয়ে দেয়। এই বাড়তি 2 কিলো বাসু আর চৌকা ইনচার্জে ভাগাভাগি হয়। চাল ডাল সব কিছুই এইভাবে পাচার হয়। পেটে যে সাপ্লাইয়ার ওজনে কম আর মালও দেয় নিকৃষ্ট, সেও ওকে টাকা দেয়। যে সেপারে রেশন নিতে আসে তারাও 2-5 টাকা ওর হাতে ধরিয়ে দিয়ে 2-5 কিলো চাল গম বেশি নিয়ে চলে যায়। এই জেলে একমাত্র চৌকা ইনচার্জ ছাড়া ওর সমান রোজগার আর কারও নেই। ভগবানের তো মনে হয় শুধু রোজগারের জন্যই বাসু জেল থেকে যাচ্ছে না। কি নাকি 3 RPF এসব কি কেস? যে কোনো একজন সেপাইকে 200 টাকা দিয়ে কোর্টে পাঠালে একটা উকিল ধরে একদিনে জামিন করে দিতে পারে। এখন বাসু ভগবানকে দেখে ফিক করে হাসে। কিরে গরুচোর, কিরকম আছিস? এটা আসামিদের ইন্টারভিউ সময়। অফিসে একপাশে একটা জাল ঘেরা ঘর আছে, যার একপাশে আসামিরা দাঁড়ায়, জালের অন্য পাশে তাদের সাক্ষাৎকারীরা। 10 মিনিট সময় পায় যে যার কথা সেরে নেওয়ার। এই পাশে 10 জন আসামি, ও পাশে তাদের 20-30 জন আত্মীয়, মাঝে 5-7 ফুট দূরত্ব। প্রত্যেকে চায় প্রয়োজনীয় কথাটা বলে নিতে, চায় জোরে, আরও জোরে, মহাজোরে গলা খোলার জন্য। যা হয় নিরর্থক চিৎকার আর হইহট্টগোল। কিছু কথা শোনা যায়, কিছু যায় না। কাঁদা কাটা অভিযোগ, অভিসম্পাত মাখা সেই শব্দে মহাপ্লাবনে গলদঘর্ম হয়ে শেষ হয় 10 মিনিট সময়। বাসুর কোনো ইন্টারভিউ নেই। যদি তেমন কিছু হয়, ওর বাড়ির লোক আসে সকালবেলায়, বড় গেটের সামনে দাঁড়িয়ে নিরিবিলি কথা বলে যায়। ভগবান জানে সারা মাসে বাসু যা কামায় তা ওই সময় বাড়ির লোককে দিয়ে দেয়। দেবার কোনো অসুবিধাও নেই। সবজির ঠেলাটানা বনোয়ারি বাসুর কাছ থেকে সব নিয়ে গিয়ে লুকিয়ে ওর বাড়ির লোকের হাতে তুলে দেয়। এখন বাসু ঘুরে ঘুরে রেলা মারছে, সবাইকে দেখাচ্ছে, দেখ আমার জেলে কত পাওয়ার, কেউ কিচ্ছু বলে না, কিরকম ঘুরি আর সিগারেট ফুঁকি। এইরকম রেলা ভগবানেরও ছিল। ও তো সারা জেল ঘুরতে পারত, শুধু ডেপুটি বাবুর কথা মান রাখতে গিয়ে এই অবস্থা। এ আর কদিন, তখন দেখা যাবে। ভগবান কোনো কথা বলছে না দেখে আবার টিটকিরি করে বাসু। কিরে গরুচোর, তুই নাকি এগরারি? জেলে রেপ আর গরু চুরির কোনো মর্যাদা নেই। তার চেয়েও বেইজ্জতের কাজ এগরারি হওয়া, অর্থাৎ কোর্টে বিচারকের কাছে অপরাধ কবুল করা। যে আসামি তা করে সে হচ্ছে কাপুরুষ, বেঈমান, গদ্দার। পিটুনি থেকে বাঁচবার জন্য থানায় যা বলে বলুক, কোনো দোষ নেই, কিন্তু বিচারকের সামনে চরণদাস সাজলে জেলে তার জন্য অপেক্ষা করছে ঘৃণা, কটূক্তি, অমর্যাদা। গরুচোর বলায় ভগবান রাগ করেনি, কিন্তু এগরারি বলায় তার শরীর জ্বলে ওঠে। যা সে নয় তাকে তা বলায় শরীর তো জ্বলবেই। ডেপুটি বাবু যতই ইংরেজি নাম রাজসাক্ষী দিয়ে দিক না কেন, আসলে ওটা তো জাত খোয়ানো সমগোত্র। ঝাঁকিয়ে ওঠে ভগবান, তোর বাপের এগরারি, তোর মা এগরারি, তোর কুড়ে কুষ্টি যে যেখানে আছে তারা সব এগরারি। আমি এগরারি হতে যাব কোন দুঃখে রে? তোর এখন নাক দিয়ে শিগনি পড়ত তেখন থেকে জেলে আসি। কোনো খানকি ছাবাল বলতে পারবে না কোনো দিন এগরারি বয়ান দিয়েছি। সেপাই ঝগড়া থামাতে চায়, চল রে ঝগড়া মত কর, পুরনো দোস্ত, বোলা তো ক্যা হুয়া, বোলা তো ক্যা হুয়া, মনে মনে কয় ভগবান। তোমারে তো বলেনি, তোমার গায়ে লাগবে কেন? কিন্তু কি মারাত্মক বদনাম দিচ্ছে তা যদি বোঝতা। এগরারি আসামির চেয়ে বড় গাল আর হয় না। কোর্টে যে উকিল বিপক্ষে পয়সাকে মামলায় হেরে যায়, রণক্ষেত্রে সে সৈনিক পলাতক অবস্থায় পিঠে গুলি খায়, পেশার প্রতি তাদের যে আস্থা হনন, জাত অপরাধী ক্ষেত্রে এগরারি হওয়া একই অপরাধ। সেপাইয়ের সঙ্গে ছেলের দিকে আস্তে আস্তে মনে হয় ভগবানের কাজটা সে মোটেই ভালো করেনি, কারণ জানে সারা জেলে কথাটা চাউর হয়ে গেছে। আর কি সে কোনোদিন কারো কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবে? জেলের বাইরে তো মানুষ হিসেবে তার কোনো সম্মান নেই। সবাই বলে চোরের ছেলে চোর। যা একটু মান সম্মান ছিল জেলে, তাও ধুয়ে মুছে সাফ। নিজের দোষে সব গেল। আর কি নিয়ে বাঁচবে ভগবান? যারা কোনোদিন জেলে আসেনি, জাত অপরাধী নয়, তারা কেউ জানে না বহির্বিশ্বে সত্যবাদী চোর চরণদাসকে নিয়ে যতই গল্প কাহিনী নাটক করা হোক, যতই মহান ঘোষণা করা হোক, অপরাধ জগতে বিচারে সে একটা গান্ডু ছাড়া আর কিছুই নয়। ভগবান সেলে ঝেলেদের কাছে চরণদাসের কথা শুনেছে। সে চুরিও করত, সত্যি কথাও বলতো, আর কাউকে কোনো কথা দিলে প্রাণ দিয়ে রক্ষা করত। সেই জন্যই তার যত বিপদ হলো, শেষে প্রাণটাও গেল। প্রাণ গেল বলেই বেঁচে গেল। যদি জেলে যেতে হতো
প্রাণ যাওয়ার চেয়েও বড় যন্ত্রণা নিয়ে বাঁচতে হতো। কিন্তু ভগবান তো সত্যি সত্যি এগরারি হয়নি, নকল। এখন যা পরিস্থিতি, কাউকে তা বলাও যাবে না। মনটা বড় খারাপ হয়ে যায় ওর। সেলে এসে কাউকে কিছু না বলে সেলের এক কোণে মুখ গুঁজে বসে থাকে। অন্য সেলে বন্দিরা তখন সেলের বারান্দায় হাঁটাচলা করছে। এখনো ঘন্টা দেড়েক লকআপ হতে বাকি। যতটা পারে হাঁটাচলা করে ওরা শরীরটাকে চনমনে করে রাখছে। ওকে সেলের মধ্যে ভাবে নিশ্চুপ বসা থেকে নিমাই বলে, কি হলো ভগবান দাদা, মন খারাপ কেন? যেন ফুঁপিয়ে ওঠে ভগবান, আমার মান ইজ্জত কিছু রইল নি কো, সর্বনাশ হয়ে গিয়েছে। কি সর্বনাশ হলো বলো তো শুনি? সে আর তোমরা শুনে কি করবা ভাই, যার যার তার তার ব্যাপার। না বুঝে না সুঝে কি যে পিলিছি সে আর কাউরি বলার মতো নয়। তাই তো বলি, ভূষণ, হাবলো, তারাপদ আমার দিকে ওরম টেরে তাকায় কেন? কেউ কথা বলেনি, শুধু তাকায়। এর মানে কি? সকলা আমারে মনে মনে ছিচিৎকার করতেছে। ছি ছি করার মতো তুমি তো কিছু করনি। করিছি করিছি, সে তোমরা জানো না, করিছি। প্রসঙ্গ পরিবর্তন করতে চায় বিজন। বলে, কে এসেছিল ভগবান দা? কি কি জানতে চাইলো? ক্রুদ্ধ বিড়ালের মতো চোখ তুলে বলে ভগবান, কি আর জিজ্ঞেস করবে, ওই যা করে প্রত্যেকবার। আর আমার ভালো লাগতেছে না, রোজ রোজ এক কথা। বিজন বোঝে ভগবান বলতে চাইছে না। যা বলতে না চায় চাপ দিয়ে শুনতে চাওয়ায় হিতে বিপরীত হয়। তখন আবার সে বলে, ওরাই বুঝি তেল সাবান দিয়ে গেল? দেবে নে, কথায় বলে না, বেড়াল গাছে ওঠে কখন? না, যখন গুঁতোয় পড়ে। হঠাৎ নিমাই, বিজন, ভগবান, অন্য সবাই শুনতে পায় কে যেন সেলের সামনে রাস্তা ধরে থালা বাজিয়ে গান গাইতে গাইতে পায়খানার দিকে যাচ্ছে। জেলে পায়খানার জল দেওয়ার জন্য কোনো পাত্র নেই। যে থালায় খাওয়া হয় তাতেই জল ধরা। জল পুকুরে আছে, খালি থালা, তাই বাজাতে পারছে। গানটা স্বরচিত। ওরে মন, মন রে আমার, গরু চোর এগরারি হলো, সেই জন্য তোর পরাণ গেল। ওরে মন, মন রে আমার। সেল ডেবাটির সিপাহী তার গান শুনে হেসে উঠল। সালে বারা মাজা সে জেল মে হ্যাঁ, হর সময় গান। চিনতে পারে ভগবান গলাটা কার। বাসু নয়, এ হচ্ছে গোসাই। শালা কীর্তন করে ভিক্ষে চায় আর ফাঁক পেলে গেরস্তের কল্যাণ করে দেয়। কোনো পুলিশ অফিসারের হাত খড়ি নিয়ে পালাচ্ছিল। কেসটা তাগড়া খেয়েছে, 2 বছরে ছাড়া পায়নি। অফিসার বলে দিয়েছে, জামিন নিবি, জেল গেট থেকে তুলে এনে মার্ডার কেস দিয়ে দেব। ওরা এসব করে, আজকাল পুলিশের হাতে অনেক ক্ষমতা। 4 বছর বিনা বিচারে জেলে ছিল রামবাবু, 23টা কেস। একটায় জামিন করায়, পুলিশ আরও 2টো চাপিয়ে দেয়। শেষে কোর্টে উকিল আর্জি জানায় তার মক্কেলের নামে যত কেস আছে একেবারে দিয়ে দেওয়া হোক। পুরাতন আর নতুন দেওয়া সব কেসে জামিন হয়ে ছাড়া পেতে গিয়ে দেখে রামবাবু দড়ি দড়া নিয়ে জেল গেটে উপস্থিত পুলিশ। গেট থেকে তারা তাকে তুলে নিয়ে কদিন কোথায় যেন লুকিয়ে রাখে। তারপরে লুকোনো দিনে 2টো নতুন কেস দিয়ে আবার জেলে ফেরত পাঠায়। মনে আছে ভগবানের সেই রিঅ্যারেস্ট করার সময় জেলে গেটে আসা লাল মুখ লম্বা অফিসারের কথা, কেউ আপনাকে বাঁচাতে পারবে না রামবাবু, জেলে পচিয়ে দেব। একমাত্র আমি আপনাকে বাঁচাতে পারি। বাঁচতে হলে আমার শর্তে রাজি না হওয়া ছাড়া অন্য উপায় নেই। রাজি রামবাবু হয়নি, তবে এই জেলেও ফেরত আসেনি, অন্য জেলে গিয়েছিল। খবরের কাগজে তা নিয়ে লেখালেখি হয়। সেই সময় আরও একটা ঘটনা ঘটে। কোনো এক উকিলকে কোনো এক কেসে কোনো এক আসামির পক্ষে মামলা না লড়তে পরামর্শ দেয় পুলিশ। বুঝিয়ে বলে, এতে আপনার ভালো হবে। উকিল সাহেব একটু পানাহারি ছিলেন। নেশার ঝোঁকে তিনি পুলিশকে বলে দেন, আমি আইন ব্যবসায়ী, যে আমার কাছে আসবে তার আইনগত দিকটা দেখা আমার কর্তব্য। ফলে পুলিশ তককে তককে থাকে। এক রাতে তিনি বার থেকে ফেরবার পথে পুলিশের হাতে পাকড়াও হন। হাতে হাত করা পরে হাজার চোখের সামনে তাকে টেনে এজলাসে তোলা হয়। অভিযোগ মারাত্মক, মত্ত অবস্থায় তিনি কর্তব্যরত পুলিশ সার্জেনের গায়ে হাত তুলেছেন। প্রমাণস্বরূপ একটা বোতল, ছেঁড়া খাকি জামা পেশ করা হয়। এখন গোসাইয়ের গান শুনে তার আরও রাগ হয় ভগবানের। মনে মনে বলে, 2 বছর পড়ছিস, আরও 2 বছর পচ, তোর কেস ফাইল গুম হয়ে যাক, তুই মর। 25 কিলো নুন চুরি কেস ছিল সহদেব মণ্ডলের নামে। ওর কেস ফাইল কোর্ট থেকে হারিয়ে গিয়েছিল। 11 মাস কোর্টে ডাক পড়েনি, বিচার শুরু হয়নি, কেউ ওকে দেখতে আসতো না, সাবান তেল পেত না, সারা গায়ে ঘা পাঁচড়া হয়ে গিয়েছিল। জামা কাপড়ে লাখো লাখো সাদা উকুন, যার জেলখানায় নাম চিল্লর, তা ভরে গিয়েছিল। শেষে নকশালদের পরামর্শে সহদেব হাঙ্গার স্ট্রাইকে বসে।
তখন উদ্যোগ নিয়ে জেল কর্তৃপক্ষ ওর বিষয়ে কোর্টকে জানায়। তার ফলে ছাড়া পায় সহদেব। সেলের মেঝেই শুয়ে পড়ে ভগবান। ওর আর কিচ্ছু ভাল লাগে না। কি একটা যাচ্ছে তাই ব্যাপার, সেই বেদনা কুড়ে কুড়ে খায়। বিড়বিড় করে সে, বড় ভুল হয়ে গেছে গো, বড় ভুল। পায়চারি থামিয়ে বলে পরিমল, মানুষ মাত্রেই ভুল করে, ভুল হয় না শুধু শয়তানের। সেই মানুষই প্রকৃত মানুষ, যে ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলতে পারে। হতাশ গলায় বলে ভগবান, কি শিক্ষা নেব বলে দেন, আর কি ঠিক পথে চলবো? সারা জীবনটাই তো ভুলির সুতোয় গাঁথা, যন্ত্রণায় হাড় মাস কালি হয়ে গেছে। কথায় বলে না, কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলি। যায় বলে পরিমল, কয়লাও যায়, স্বভাবও যায়। যার অভাবে স্বভাব খারাপ হয়, তার অভাবটা যদি তাড়িয়ে দেওয়া হয়, স্বভাবও চলে যায়। আর কয়লা তো তাকে সাবান দেবে কেন? আগুনে পোড়াও, দেখবে সব কালো জ্বলে গিয়ে দুধের মতো সাদা নিষ্কলঙ্ক হয়ে যাবে। জীবনটাও জ্বালাতে জানতে হয়। জ্বালানোটা যদি যথার্থ হয়, দেখবে এত আলো ছড়াবে যে লোকের চোখ ধাঁধিয়ে যাবে। আবার দু চার পা পায়চারি করে ফের বলে পরিমল, তুমি আমি আমাদের মতো হাজার হাজার লোক এই মুহূর্তের পৃথিবীতে বেঁচে আছে। কেউ 50, কেউ 100 বছর বাঁচবে, তারপর মারা যাবে। 2-10 মাস পরে কেউ তাদের কথা মনেও রাখবে না। কিন্তু যে মানুষ নিঃস্বার্থভাবে দেশের জন্য, দেশের লাখ লাখ মানুষের জন্য মারা যাবে, তাকে শত শত বছরেও মানুষ ভুলবে না। কোনটা মহান? গরু, ছাগল, ভেড়ার মতো 100 বছর বাঁচা, নাকি মানুষের মতো মানুষ হয়ে মাথা উঁচু করে মরা? বলতে পারো এর কোনটা শ্রেয়? গৌতম পাশে এসে দাঁড়িয়েছে। পরিমলকে ইশারা করে সে, কোনো কঠিন শব্দ নয়। সরি, ভুল সংশোধন করে বলে পরিমল। কোনটা ভালো বলো তো ভগবান দাদা? এই যে গৌতম, ওর বাবা চা বাগানের ম্যানেজার, উকিলের কাগজে একটা সই করলে এখনও জামিনে চলে যেতে পারে। কিন্তু ও এত কষ্ট করছে কেন? করছে কারণ চোখের সামনে চা বাগানে শ্রমিকদের চরম দারিদ্রতা দেখেছে। আর যারা তাদের শুষে নেয়, সেসব বড়লোকদের বিলাস, বৈভব, নির্দয়তাও দেখেছে। দেখে বিদ্রোহী হয়ে উঠেছে। আমার ভীষণ অবাক লাগে, কষ্ট পাই, মাঝে মাঝে হতাশও হই যে যাদের জন্য মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এত কষ্ট করছে, এত মরছে, তারা নিজেরা নিজেদের জন্য কিচ্ছু করছে না। তাদের মনে একটা প্রশ্নও জাগছে না, এরা কি বলছে, কেন বলছে? সেলের দরজায় ভজন বিশ্বাস। মাথা নেড়ে বলে সে, আমি কিন্তু সব শুনেছি, মোটেই আমাকে ভয় পাও না যে, কি ব্যাপার? এর মধ্যে ভয় পাওয়ার কি আছে? হেসে বলে পরিমল, কোনো গুপ্ত ষড়যন্ত্র তো করছি না। সত্যি ভজনদা, আমি বড় আশ্চর্য হয়ে যাই মানুষকে দেখে। না খেয়ে না দিয়ে বিনা চিকিৎসায় জন্তুর মতো মরছে, অথচ কেন মরছে তার কারণটা জানতে চাইছে না। আবার পরিমল ভগবানের দিকে কথা ছড়ে, আচ্ছা ভগবান দাদা, তোমার কি কোনোদিনও মনে হয় না যে কত মানুষের একবেলা খাওয়ার মতো এক মুঠো চাল ঘরে নেই, আর কত মানুষ যারা জীবনে এক ফোঁটা ঘাম ফেলেনি, তারা কি করে কোটি কোটি টাকার মালিক হয়, দিনে হাজার হাজার টাকা হাত খরচ করে? মুখ্য মানুষ আমি, কি করে জানবো, বোঝাবো? জানবার বোঝবার চেষ্টা করেছো কখনো? আমাদের না জানা, না বোঝা আর কিছু না করার জন্যই আজ আমাদের এত দুরবস্থা। অন্য অপর কারো কথা ভাববার সময় নেই। আমি যদি শুধু নিজের কথাও ভাবি, নিজেকেও ভালোবাসি, তাহলেও এমন কাকের মতো চোখ বুজে থাকতে পারি না। নিজে প্রয়োজনীয় সামাজিক জঞ্জাল অপসারণের কথা আসবে। যে সমাজ পচা গলা, বিষাক্ত, সেটা সাফ সাফাই না করে সুস্থভাবে, সুন্দরভাবে কি করে বাঁচা সম্ভব? ভগবান কোনো কথা বলে না, বলার মতো কোনো কথা খুঁজে পায় না। ওরা সব শিক্ষিত লোক, কত বই পড়েছে, ওরা তো সব জানবে। ওগার মতন কি আমি বুঝতে পারি? তবে হ্যাঁ, যা হোক একটা কাজের মতো কাজ, বলতে গেলে সারা জীবনই একটাই কাজ করেছে ভগবান। ছেলেটাকে মিশন স্কুলে ভর্তি করে এসেছে। এবার সে লেখাপড়া শিখবে, মাথা সাফ হবে, কি হচ্ছে কেন হচ্ছে তা জানবে, বুঝবে। সে নিশ্চয়ই ভগবানের মতো মাথা মোটা হবে না। পরিমল আবার পায়চারি শুরু করে দেয়। কিছুক্ষণ পর চৌকা লেবাররা রাতের খাবার নিয়ে আসে, রুটি, ডাল, সবজি। সব জেলেই রাতের খাবার বিকেলে দিয়ে দেওয়া হয়।
বিকেলেই খেয়ে দে থালা ধুয়ে জল খেয়ে আসামিদের লকআপে ঢোকবার নিয়ম। তবে সেলের জন্য একটু ছাড় আছে, এরা খাবার রেখে দেয়, রাতে খায়। চৌকার এইসব লেবাররা 1-2 নম্বর করে নম্বর অনুসারে খাবার বিলি বন্টন করে এসেছে সেলে। এখান থেকে যাবে হাসপাতালে, তারপর চৌকায় ফেরত। যে ছেলেটা রুটি দিচ্ছে একসঙ্গে 4খানা তুলে ধপাস করে পরিমলের থালায় ফেলে। সে আর পরিমল ছাড়া আর কেউ জানে না 2 রুটির নিচে এবং 2 রুটির ওপরে একটা ছোট্ট চিঠির অস্তিত্ব। বহু প্রতীক্ষিত এই চিঠিখানা পাঠিয়েছে 7 নম্বরের সাথী বন্ধু কমরেডরা। রাত এখন গভীর, অন্ধকার আঁকড়ে ধরেছে জেলখানার সর্বত্র। এইমাত্র জেল গেটে পেটানো ঘণ্টা ঢং ঢং করে জানান দিল রাত্রির গভীরতা। এত রাত, তবু আশুতোষ মণ্ডলের চোখে ঘুম নেই। টকবক উত্তেজনায় ফুটছে বুকের রক্ত। আর বিলম্ব নেই, এই দুঃসহ কালো রাত্রির অবসান হবে। বাইরের বন্ধুদের কাছ থেকে গোপন পথে সেই বার্তা এসেছে, তোমরা প্রস্তুতি যথাযথ গ্রহণ করে থাকলে আমাদের দিনক্ষণ এবং সামগ্রিক পরিকল্পনার বিষয়ে জানাও। বাইরে থেকে যে চিঠি আসে সেই চিঠি 7 নম্বর থেকে যায় সেল থেকে 10 নম্বরে। চিঠির ভাষা সাংকেতিক হয়, সাধারণ কোন আসামি এর মর্মোদ্ধার করতে অক্ষম। চিঠি চালাচালির মধ্যে দিয়ে বার্তা আদান প্রদানের মাধ্যমে পরিকল্পনা করা হচ্ছে একটা দুঃসাহসী কার্যক্রমের। যদি কোনো বড় রকমের বিপর্যয় না আসে তবে সারা দেশকে স্তম্ভিত করে দেবার মতো ঘটনা ঘটার খুব একটা দেরি নেই। বাইরের বন্ধুরা মরিয়া, যেমন করেই হোক তারা তাদের বন্ধু কমরের সাথীদের জেলখানা লৌহ কপাট চূর্ণ করে মুক্ত করবেই। চিঠিতে সেই প্রতিজ্ঞা, হোক না পথের বাধা দুস্তর শক্ত, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত। সে ওরা পারে, সারা দেশ জানে, কলকারখানা, মাঠ ময়দান, থানা, জেল সর্বত্র গরম রুকের কলকল রক্ত ঢালছে ওরা, কিছুতেই হার মানছে না। জেলখানার নকশাল বন্দীদের ওপর কর্তৃপক্ষের তীব্র নজর আছে বলে কমরেডকে নিয়ে একসঙ্গে আলোচনা করার সুযোগ নেই। শত্রুপক্ষ সতর্ক হয়ে যাবে, তাই কথাবার্তা হয় জনে জনে। প্রথম 2 জন আলোচনা করে একমত হলে তবেই 3য় জনকে সামিল করা হয়। 3য় জন বলে 4র্থ জনকে। পরিকল্পনার যাবতীয় খুঁটিনাটি সবাইকে জানাবার নিয়ম নয়, এটা বিপ্লবী সতর্কতা। দলের মধ্যেও শত্রুর চর থাকতে পারে। যখন সেবাইদের মধ্যে নকশাল সমর্থক আছে, বিপরীতটাও নিশ্চয়ই হতে পারে। তাই যাকে যতটুকু না জানালে নয়, ব্যাস ততটুকু। যাকে যে দায়িত্ব অর্পণ করা হবে সে প্রশ্নহীন আনুগত্যে সেটুকুই সম্পন্ন করবে। বলতে গেলে পুরোপুরি পরিকল্পনা নখদর্পণে থাকে নেতৃত্ব স্থানীয় 3-4 জনের, যাতে যাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেলে কোনো বিরাট ক্ষয়ক্ষতি না হয়। আশু মণ্ডল মধ্যম চাষি পরিবারের সন্তান। বিঘে 12 চাষ জমি থাকার কোনো দিন তাদের কষ্ট হয়নি। পড়াশোনায় সে দারুণ মেধাবী ছিল, ক্লাসে কোনোদিন দ্বিতীয় হয়নি। বাবার ইচ্ছে ছিল কলেজে পড়বে, ডাক্তার বানাবে, কিন্তু ছেলে আর পড়ল না। সব ছেড়ে ছুড়ে ঝাঁপিয়ে পড়ল কৃষি বিপ্লব সংগঠিত করার স্বপ্নে। সেই নিয়ে বাপ ছেলেতে তুমুল বিতর্ক। বলেছিল অভিরাম মণ্ডল, আমি নিজে চাষি, গ্রামের চাষিবাসী কষ্ট দুঃখ তোর চেয়ে কম জানি না। 10 পাতা বই পড়ে যদি মনে করিস আমার মতো বোদ্ধা নেই, তাহলে সেটা ভুল। আমি তেভাগা লড়াই লড়েছি, বহু কষ্ট করেছি। আজও আমি মনে করি যে দেশে বিপ্লব না হলে মানুষের দুঃখ দুর্দশা মোচন হবে না। কিন্তু বিপ্লব করবে কে? বিপ্লব কোনো ম্যাজিক নয় যে জাদুকাঠি ঘোরালে আমার হয়ে গেল। বিপ্লব করতে হলে আপামর জনতাকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষিত সচেতন মানুষ ছাড়া বিপ্লব হবে না। কিন্তু কোথায় সে সচেতন মানুষ যে সর্বোচ্চ পণ করে ঝাঁপিয়ে পড়বে? সব তো ভাগ্য, গুরু, গোসাই আর কোন রাজনৈতিক নেতাদের পায়ে কিছু পাবার আশায় মাথা ঘুরে মরছে। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভাগ্য নিজে গড়তে উঠে দাঁড়াচ্ছে কই? সেই জন্য আমার বিশ্বাস মানুষের আরো আঘাতের দরকার আছে, আরো অনাহার, আরো অপমান, অত্যাচার। তবেই যদি সহনশীলতার দেওয়ালটা চুর চুর হয়ে ভাঙে। যতই তোরা বলি সেটা বিপ্লবের যুগ, সারা দেশ নতুন সমাজ প্রসবের যন্ত্রণায় ভুগছে, আমার তো মনে হয় এটা একটা অবাস্তব বিশ্লেষণ। কত বড় দেশ ভারতবর্ষ, কত রকম ভাষা, খাদ্য, পোশাক আর মানসিকতা, কত রকমের সমস্যা। সবচেয়ে বড় সমস্যা জাতপাত।
সমস্ত গরিব শোষিত মানুষকে হাজার হাজার বছর ধরে হাজার হাজার টুকরো করে রাখা হয়েছে। তারা যে যার টুকরার হাবিসান নিয়ে কাজিয়া করে মরছে, আর দূরে বসে শত্রুরা হাততালি দিচ্ছে। ওরা তো চায় না গরিব মানুষ এক হোক, আর গরিবরাও তা চায় না। আমার তো মনে হয় কৃষি বিপ্লব, আরও আরও সব কত রকমের বিপ্লব আছে। সবার আগে দরকার একটা সামাজিক বিপ্লব, যেন মানুষের সঙ্গে মানুষের মেলবার পথে যত ধর্ম সম্প্রদায় জাতপাত সব ধুলো হয়ে যায়। একসময় কমিউনিস্টরা এরকম একটা আশা জাগিয়েছিল। সেটা সেই তেভাগার কালে হিন্দু মুসলমান হাঁড়ি মুচি দম লোদ কৈবর্ত সব একসঙ্গে খেয়েছে, শুয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। যেই সেই লড়াই থেমে গেল, গর্তের শেয়াল আবার গর্তে গিয়ে ঢুকলো। কিরকম মজার ব্যাপার দেখ, যে ডাকসাইডে কমিউনিস্ট নেতা মাঠে ময়দানে বক্তৃতা করে বেড়ায়, মানুষের মধ্যে কেউ ছোট বড় নয়, সে বাড়িতে গিয়ে ছেলের উপনয়ন করায়, গলায় পৈতা ঝোলায়। পৈতেটা কি? অ্যাডভার্টাইজ। দেখো আমার গলায় পৈতে, মানে আমি বড় জাত। এই জাতপাত শেষ না হলে, মানুষের মানুষে মিল না হলে ওসব বিপ্লব টিপ্লব কিচ্ছু হবে না। তুই মাথা থেকে ওসব ভূত নামিয়ে দে, মন দিয়ে পড়াশোনা কর। দরকার হলে আমি জিয়ে বেঁচে তোকে পড়াবো। যদি ডাক্তার হোস, তোর কাছে সব জাতের মানুষ আসবে, উপকার পাবে। যে উপকার করে মানুষ তার কথা শোনে, তুই তাদের তখন বোঝাবি, হ্যাঁ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ফল পেতে গেলে সময় তো লাগবেই। ডিম দেখেছিস তো? ডিমের মধ্যে পরিপূর্ণ প্রাণীর উপাদান রয়েছে, কিন্তু তাড়াহুড়ে কিছু হবার নয়। সে একটা মুরগিও জানে, ধৈর্য ধরে দিনের পর দিন তা দেয়। তারপর বাচ্চা ফুটে গেলেও কাজ ফুরোয় না, পাহারা দেয় কাকে বাজে যেন ছোঁ না মারে। এই নিয়ম প্রকৃতির নিয়ম, কোনো কিছুতেই এর অন্যথা হবার নয়। তা না মেনে যদি উল্টো পথে যাস, তার ফলও সেই রকম হবে। অভিরাম মণ্ডল তেমন একটা পড়াশোনা করেনি, তবে পড়াগুলো জানা লোকের সঙ্গে অনেক মিশেছে, অনেক দেখেছে। যে কোনো সমস্যার বিশ্লেষণ তার নিজস্ব অভিজ্ঞতা নিরিখে। একসময় সক্রিয় রাজনীতি করলেও পরবর্তীকালে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। তরুণ আশু অভিরামে যুক্তি অনুধাবন করতে পারেনি। তার মনে হয়েছিল বাবার বক্তব্যটা আসলে আয়নার উল্টো দিক। মানুষে মানুষের যে হানাহানি বিভেদ অনৈক্য, এর মূলে আছে অভাব, অশিক্ষা, অজ্ঞানতা। যদি মানুষ পেট ভরে খেতে পায়, মাথার উপর ছাউনি থাকে, শিক্ষালয়ে যায়, চিকিৎসা পায়, তাহলে হানাহানি করবে কেন? যখন অর্থনৈতিক অসাম্য দূর হয়ে যাবে, তখন আর সামাজিক উচ্চ নীচ ভেদ থাকবে না, সবাই সমান সমমর্যাদার হয়ে যাবে। এর জন্য দরকার যত দ্রুত সম্ভব বিপ্লব সম্পন্ন করা। মানুষ আর উপদেশ শুনতে চায় না, কাজ চায়। হাজার হাজার বছর ধরে সেই বেদের কাল থেকে এই কার্ল মার্কসের কাল পর্যন্ত আমাদের দেশে জ্ঞানীরা শুধু বানিয়ার উপদেশই দিয়ে গেছে, করেনি কিছু। এবার করে দেখাতে হবে। হাতে কলমে কাজ না করলে কোনটা ভুল কোনটা সঠিক তা বোঝা যাবে কি করে? যদি ভুল হয় সংশোধন করে নিতে হবে। উদ্দেশ্য যদি পরিষ্কার হয়, কোনো দুষ্টু বুদ্ধি যদি না থাকে, ভুল হলে স্বীকার করে নিতে বাধা কোথায়? আগে ডিম না আগে মুরগি, এসব নৈয়ায়িক বিতর্কে কালক্ষেপণ ছাড়া আর কিছু হবার নয়। এখন শুধু একটাই কথা, একটাই গান, পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। বন্ধু করো না দেরি, উত্তর দাও, বলতে হবে তুমি কোন পথ চাও। আমাদের সঙ্গে থেকে শক্তি জগাবে, নাকি শুরু হবে চিৎকার, থামাও থামাও। থামবে না সংগ্রাম, যে যাই বলুক, মরিয়া শত্রু যত আঘাত হানুক। আর তাই আশু বাবার আশা আকাঙ্ক্ষা, নিজের সম্ভাবনাময় ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে বিপ্লবী প্রয়োজনে এক ধনী এক যোদ্ধারের গলা কেটে দিয়েছিল, যা ওদের ভাষায় খতম। যার মধ্যে দিয়ে নাকি ব্যক্তির সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিপত্তি খতম হয়ে যায়। সেই কেসে ধরা পড়েছে আশু। এখনো বিচার চলছে। সাক্ষী সাবুত যা আছে তাতে ফাঁসির সাজা হয়ে সাজাও অসম্ভব নয়। দলের কাছে আশু অতি মূল্যবান কমরেড। ওর মুক্তির জন্য বন্ধুরা রক্ত মাংস এক করিব প্রতিজ্ঞায় প্রদীপ্ত। এক দুদিন নয়, অনেক দিন ধরে অনেক সংগোপনে সবার থেকে সরিয়ে এক একজনকে প্রশ্ন করেছে আশু, তুমি কি আজ কাল পরশু বা তার পরের কোনো একদিন জেল ভেঙে পালিয়ে যাওয়ার মতো মানসিক প্রস্তুতি নিয়েছো? যদি না নিয়ে থাকো এখনই নাও, কারণ সেটা ঘটতে চলেছে। কিভাবে ঘটবে তা বলার অসুবিধা আছে, তবে সেটা যে হবেই এই ব্যাপারে কোনো সন্দেহ রেখো না। যখন সেই সময় আসবে ঠিক তার কয়েক মিনিট আগে তোমাকে বলা হবে।
তুমি খুব বেশি হলে 1 মিনিট সময় পাবে। এর মধ্যে জেলের সীমানা পেরিয়ে অন্তত 200 মিটার দূরে যদি যেতে পারো, সেখানে তোমার জন্য গাড়ি থাকবে। বাইরের কমরেডরা গাড়ির ব্যবস্থা করবে। তারা তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। আমি আর আমার সঙ্গে আরও দুজন, মোট 3জন মিলে বড় গেট খুলে দেব। আমার সঙ্গে অন্য যে দুজন থাকবে, এখনো তাদের নাম জানানো আছে না, তার বোধহয় প্রয়োজনও নেই। তবে এই বিশ্বাস রেখো যে গেট খুলে দিতে সক্ষম আমরা হবই। তোমরা আগে কেউ এ নম্বর ছাড়বে না। দূর থেকে যদি দেখো গেট খুলে গেছে, তাহলেই তোমরা গেটের দিকে যাবে, তার আগে নয়। যদি তোমাদের কোনো পরিকল্পনা থাকে তাও বলায় বাধা নেই। সব কিছু নিখুঁত পরিকল্পনার পরই দিনক্ষণ জানিয়ে বাইরে খবর পাঠানো দরকার। বলেছিল কল্যাণ, না, আমার অন্য কোনো পরিকল্পনা নেই। আমি শুধু জানতে চাইছি তুমি সকাল 7টাকে কেন বাছাই করেছো? এতে আমাদের বাড়তি সুবিধাটুকু কত? ওই সময়টা আমি নির্বাচন করিনি। আমি এখনো কোনো সময়ই বাছিনি। তবে বাইরের বন্ধুরা ভেবে দেখবার জন্য একটা প্রস্তাব দিয়েছে। ওই সময় রাত ডিউটি সিপাহীরা ব্যারাকে ভিড়ে শুয়ে পড়ে, আর যারা অন্য, মানে মর্নিং ডিউটি সিপাহীরা, তারাও তখনও বিছানা ছাড়ে না। কিছুটা অপ্রস্তুত থাকে। সারা রাত টান টান সতর্কতার পর সকালে সবারই শরীর মন ঢিলেঢালা হতে বাধ্য। এটা যেমন একটা, অন্যটা হচ্ছে ওই সময় রাস্তা একটু ফাঁকা থাকে। বেলা যত বাড়ে গাড়ি ঘোড়া বেড়ে যায়। অফিস টাইমে সময় তো আর জেল গেটের সামনে যানজট হয়ে যায়। এরকম হলে আমাদের গাড়ি আটকে যাবে, পালাতে পারা যাবে না। কিন্তু অত সকলে আমরা 3-4জন একসঙ্গে বড় গেটে আসবার কোনো ছুতো পাবো না। যদি বেলা 2টো কিংবা 2:30টে হয়, তো ওই সময় রাস্তা বেশ ফাঁকা পাওয়া যাবে। দুপুরে তেমন গাড়ি ঘোড়া না থাকারই কথা, এবং সেটা আসামিতে ইন্টারভিউর সময়। যদি আমাদের বাইরের কেউ ইন্টারভিউ করে, মহিলা কমরেড হলে ভালো হয়। আমরা গেটে এসে যাবার সুযোগ পাবো। যেরকম যা হয়, ওরা আমাদের ইন্টারভিউ করে বড় বড় লোহার গেটের সামনে দিয়ে বিড়ি ফিরি যা হোক কিছু একটা দিল। আমরা তখন তো এপারে কাঠের গেটের কাছে থাকবো। সেই কাঠের গেট খুলে গেট সেপাই আমাদের বিড়ি ফিরি নিতে আরম্ভ করবে। অমনি আমরা ঝাঁপিয়ে পড়ে বড় বড় গেটের চাবি কেড়ে নেব। কল্যাণের কথায় সারবত্তা আছে, মানতে হয় আশুকে। পরিমলরা সেবার জেল পালাবার চেষ্টা করেছে। ওরা বড় লোহার গেটের কাছে সেপাইকে আক্রমণ করতে ব্যর্থ হয়। সেদিন কোর্ট ছিল ওদের। রাত্রে কোর্ট থেকে ফেরবার সময় অস্ত্র নিয়ে এসেছিল জেলে। ওদের নামিয়ে দিয়ে পুলিশ ভ্যান চলে যাওয়ার পর ডেপুটি জেলারের খাতায় নাম ধাম লিখিয়ে তল্লাশি দেবার ঠিক আগে ওরা হামলা করে দিয়েছিল। কিন্তু গেট পাহারা তার বুদ্ধির কাজ করে। চাবির গোছা লোহার রেলিংয়ে ফাঁক গলিয়ে নাগালের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। প্রথম চেষ্টা বিফল হওয়ার পর পরিমলরা দ্বিতীয় চেষ্টা করে। জেলে গেটে পড়ে থাকা মাল চাপা বড় বাটখারা তুলে তালার ওপর ছুঁড়ে মারে। 4-5 বার আঘাত দেওয়ার পর তালা ভেঙে গেটও খুলে ফেলে। কিন্তু তখন বড় দেরি হয়ে গেছে। ততক্ষণে ব্যারাকের সেপাইরা ছুটে এসেছে। বাইরে ওদের আটকে দেবার মতো কেউ ছিল না। সেবার যে ভুল হয়েছিল এবার তা হবে না। ব্যারাক থেকে যদি কেউ বাইরে আসার চেষ্টা করে, তাকে গুলি বোমের বৃষ্টি মাথায় নিয়ে আসতে হবে। আর গেট সেপাইকে যদি এদিকে কাঠের দরজার সামনে অ্যাটাক করা হয়, চাবি ছুঁড়ে ফেলার সুযোগও পাবে না। বলে আশু, প্রস্তাব মন্দ নয়। এটা নিয়ে ভাবনা চিন্তা করার অবকাশ আছে। কিন্তু আমাদের পরিকল্পনার সাফল্য নির্ভর করে আছে মাত্র একটা জিনিসের ওপর, তা হলো অস্ত্র। অস্ত্র ছাড়া কোনো বুদ্ধি চলবে না। জেলে অস্ত্র আমদানি করবার ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তুমি কি ভেবেছো আগে বলো। আগামী 10 দিনের মধ্যে তুমি, আমি, ভানু, তাপস আর সেলের ওরা প্রায় সবাই কোর্টে যাব। কোর্ট লকআপে যে ছেলেটা আসামিদের চাফা দিয়ে যায়, ওকে হাত করা হয়েছে। খাবার দিতে এসে সুযোগ সুবিধা মতো সে অস্ত্রও পাচার করে দেবে। আমরা তা জেলে নিয়ে যাব। কিন্তু সেগুলো গেটে তল্লাশি থেকে বাঁচিয়ে ভেতরে আনবে কি করে? তখনই আনা যাবে না, আনতে হবে পরে। বুঝিয়ে বলো। আমাদের যখন ডেপুটি জেলারের অফিসে লাইন দিতে গিয়ে বসতে হয়, নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছ, ডান দিকে দুটো বড় বড় আলমারি থাকে, যার তলে এক গাদা ছেঁড়া কাগজের টুকরো। এটাতেই প্রমাণ কোনোদিন আলমারির তলা সাফ সাফাই হয় না। সামনে সামনে ঝাড়ুদার ঝাঁট দিয়ে দায় সেরে দেয়। আমাদের মধ্যে যে যে আর্মস নিয়ে আসবে, সবার পেছনে লাইনে বসবে আর সবার অলক্ষ্যে ওই আলমারির তলে সেটা লুকিয়ে দেবে। মাসে একবার সারা জেল, বিশেষ করে নকশাল ওয়ার্ডে ব্যাপক তল্লাশি হয়। যেদিন তল্লাশি হয়ে যাবে তার 1 মাস তো আর কোনো ভাবনা নেই। তল্লাশির দিন পর্যন্ত অস্ত্রগুলো ওখানে নিরাপদে থাকতে পারবে। আর যেখানে যা হোক, ডেপুটি জেলারের অফিস তো সন্দেহে ঊর্ধ্বে। কথাটা বলে হাসে আশু।
কিন্তু সে হাসিতে মন ভরে না কল্যাণের। বলে, কিন্তু ওখান থেকে জিনিসগুলো ভেতরে আসবে কিভাবে, কে আনবে? নাম বলাটা কি খুব জরুরি? আবার হাসে আশু। আন্দাজ করো তো কে ওগুলো যথাসময় আমাদের হাতে এনে দেবে? এই জন্যই কমরেড সুধাংশুদা বলতেন, আমাদের জনগণের উপর আস্থা রাখো, কখনোই অবিশ্বাস করো না। জনগণ বিপ্লব চায়, তারা বিপ্লবীর বন্ধু, আপনজন তারা। ভুলবশত কিছুক্ষণের জন্য বিরুদ্ধতা করতে পারে, কিন্তু সেটা সর্বক্ষণের বিষয় নয়। ওখান থেকে অস্ত্রগুলো এনে দেবে, যদি না আনতে পারে অফিসে কোনো গুপ্ত জায়গায় সে লুকিয়ে রেখে দেবে। তার নাম বাসু। ও তো 1 নম্বরের চামচা। আমিও তাই ভাবতাম, কিন্তু ও তা নয়। বাসু আমাদের উপর ভীষণ রকম সহানুভূতিশীল। কথাবার্তায় আমি সেটা বুঝে ওর সঙ্গে অস্ত্রের ব্যাপারটা নিয়ে কথা বলেছি। রাজি হয়েছে বাসু। তুমি নিশ্চিত যে ও কোনো বিট্রে করবে না? নিশ্চিত। তবে যা হতে পারে সে তোমার আমার সবার বেলায় হতে পারে। হয়তো অসাবধানে ধরা পড়ে গেল। সেই জন্য অন্য কেউ এই বিষয়ে ওর সঙ্গে কথা বলবে না। যদি মারধর সহ্য করতে না পেরে মুখ খোলে, যেন আমি ছাড়া আর কোনো নাম না বলতে পারে। একটু হেসে ফের বলে আশু, এমনিতেই আমার ফাঁসি হওয়ার 100 ভাগ চান্স। যদি জেল থেকে পালাতে পারি তবেই বাঁচার কথা। পরিকল্পনা ফাঁস হয়ে গেলে মরার চেয়ে আর বেশি কিছু হবার নেই। কাজেই বাসু আমার নামই জানুক, এটা একা আমার প্ল্যান বলেই ভাবুক, তাতেই সবার মঙ্গল। ও কি জেল ভাঙার বিষয়টা জানে? আমি বলিনি, তবে আন্দাজ করে থাকতে পারে। কল্যাণের সঙ্গে আর কোনো কথা হয়নি আশুর। অন্য কথা বলেছিল তাপস, ধরো কোনোভাবে আমরা চাবি কেড়ে নিতে পারলাম না, এমন তো হতেই পারে। তখন কি হবে? ফাঁদে পড়ে ইঁদুরের মতো সবাই তো মারা যাব। বেশ কয়েকদিন কথাটা নিয়ে ভেবেছে আশু। হ্যাঁ, একটা বিকল্প মাথায় থাকা দরকার। একবার অ্যাকশনে নেমে গেলে আর কোনো পিছু হটবার জায়গা থাকবে না। তখন পরিণাম একটাই, হয় বিজয় নয় মৃত্যু। এটা তো ভীষণভাবে সত্যি। আমরা যেমনভাবে সব কিছু ভাবছি, পুরো ব্যাপারটা তেমনভাবে নাও করতে পারে। তাপস ঠিকই ভেবেছে। যদি চাবি আমাদের হাতে না আসে, তখন কি করণীয় হবে? অনেক ভাবনার পর একটা পথের দিশা দেখতে পায় আশু। তাতে অবশ্য এত লোকে পালানো হবে না। যেমনটা হতে পারে জেলে গেট খুলে দিতে পারলে। তখন বন্যার সময় বাঁধ ভেঙে গেলে যেমন হু হু করে জলের স্রোত ছুটে যায়, তেমনি সারা জেল খালি করে নকশালরা তো যাবেই, সাধারণ বন্দীরাও সুযোগে অপব্যয় করবে না। কিন্তু দ্বিতীয় পন্থায় 10-12 জন বা তারও কম পালাতে সক্ষম হবে। এতজনের মধ্যে 10-12 জন বড় কম। আমদানি ওয়ার্ডের সামনে মাঠের একটা পাশে একটা লম্বা মই পড়ে থাকে। ইলেকট্রিসিটির লোকেরা এই মই নিয়ে যদি তার ছেড়ে সেটা জোরে মেরামতি করে। মাঠের ওদিকে যাওয়ার কারও অনুমতি নেই। তাছাড়া জায়গাটা একেবারে টাওয়ার টিউবে জওয়ানদের রাইফেল রেঞ্জের মধ্যে বলে মই বিষয়ে কর্তৃপক্ষের কোনো দুর্ভাবনাও নেই। ভাবে আসু, তেমন হলে ওই মইটা দেওয়ালে লাগিয়ে যতক্ষণ পারা যায় উপরে উঠে দেওয়ালের সঙ্গে লাগোয়া ভাটপাড়ার পচা খালে লাফিয়ে পড়তে হবে। তারপর ওখানে উঠে মিশে যেতে হবে জনতার ভিড়ে। একেবারে শেষ হয়ে যাবার তুলনায় যদি একজনও পালাতে সক্ষম হয়, সেটা কম কথা নয়। ক্ষয়ক্ষতি অনেক হবে, তবে সেটা তো একটা বড় গেট খুলে দিতে না পারার পরের কথা। বড় গেট খোলা যাবে, কিন্তু সেটা নয়। আশুর চিন্তা এখন অন্য কারণে। যে মুহূর্তে বড় গেট খুলে যাবে, শুধু নকশাল নয়, অন্যান্য নম্বরে কিছু সুযোগ সন্ধানী সেই মুহূর্তে গেটের দিকে দৌড় লাগাবে। সেই মধ্যে জেলখানার কোণে কোণে যে সেপাই ডিউটি করছে সবাই বেঁচে ধাওয়া করবে। প্রথমে তাদের সংখ্যাটা 10-12 জন হলেও 30 সেকেন্ডে বেড়ে 26 হয়ে যাবে। এই 26 জনকে ঠিক কেস টেবিলের সামনে রুখে দিতে হবে। রুখে রাখতে হবে ততক্ষণ যতক্ষণ সবাই না জেলের সীমানা পেরিয়ে যায়। এই রুখে রাখবার দায়িত্ব কে নেবে? যে নেবে, সবাই পালিয়ে গেলেও তার যাওয়া হবে না। সবার বাঁচা মরার সম্ভাবনা যখন আধা আধা, তার নিশ্চিত মৃত্যু থেকে কোনোভাবে পরিত্রাণ নেই। কে জেনে বুঝে এমন কঠিন কর্তব্যভার নিজে কাঁধে নেবে? কে স্বেচ্ছায় রাজি হবে প্রাণ দিতে? এটাও ওকে বেশি ভাবাচ্ছে। এমন কাজ যা কাউকে অনুরোধ করা যায় না, একমাত্র নিজে দাঁড়িয়ে যাওয়া ছাড়া। আশুর তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই। অন্য কেউ যদি গেট খোলবার দায়িত্ব নেয়, তবে সে কেস টেবিলের গেটের কাছে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। তখন যদি 26 জন সেপাইয়ের মারমুখী দলটা বড় গেটের দিকে আগাতে চায়, তার মৃতদেহর ওপর দিয়ে আগাতে পারবে, তার আগে নয়। এটা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করা দরকার। বাইরের বন্ধু, বিশেষ করে
সেই সব বন্ধু যারা আসল মুক্তির জন্য প্রাণ হাতে করে এই দুঃসাহসী পরিকল্পনা বাস্তবায়িত করতে যাচ্ছে তারা একটু হতোদ্যম হবে। আমি যাচ্ছি না এটা ওদের জানানো এক্ষুনি ঠিক হবে না। মন ভেঙে দেওয়া দরকার নেই। সবার প্রাণই মূল্যবান, কেউ কম বেশি নয়। কাকে জেনে বুঝে আগুনের দিকে ঠেলে দেওয়া যায়, এর চেয়ে নিজেকে নিজে বলি দেওয়া ভালো। তাতে অন্তত নিজের কাছে নিজেকে ভীতু কাপুরুষ স্বার্থপর হতে হয় না। প্রস্তাবটায় সবার অনুমোদন চাই, চাই বড় গেট খোলবার দায়িত্ব অন্য কাউকে দেওয়া। এখন ছোট্ট একটা চিঠি লেখার দরকার, পাঠাতে হবে সেলে। কাগজ কলম নিয়ে বসে আসু। আজকের পর্বে সাত্যকী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ আপনারা শুনলেন বাতাসে বারুদের গন্ধ উপন্যাসের ষষ্ঠ ও সপ্তম অধ্যায়। পরের পর্বে আবার দেখা হবে এই ইউটিউব চ্যানেলেই। নমস্কার।